নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা মনোনয়ন। ইন্দ্রাণী আর অনিরুদ্ধর পরিচয়টা ছিল প্রায় অবাল্যের। সম্পর্কের কোনো ক্ষীণসূত্র ধরে বোধ করে এই পরিচয় শুরু। তবে সে আর এখন কারোরই মনে নেই। বয়সের ধর্মে হৃদয় উত্তাপের জালে চড়ে সেই পরিচয়টুকু কখন যে একসময় প্রেমে পরিণত হয়েছিল সেও হয়তো ওরা দুজনের একজনও খেয়াল করেনি। কিন্তু সেই প্রেম ক্রমশ দানা বাঁধতে বাঁধতে ঠিক যখন একটা পরিণতির অবয়ব নেবার জন্য গাঢ় হয়ে এসেছিল, তখনই হঠাৎ এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটল। অনিরুদ্ধ প্রথমটা কৌতুক অনুভব করেছিল, তারপর ক্রমশ বিরক্ত, ক্ষুব্ধ, মর্মাহত। এখন নেমে এসেছে সংগ্রামের ক্ষেত্রে। কিছুদিন অভিমান হত চিত্তে দূরে সরে গিয়েছিল, গিয়ে অনুভব করলো এটা পাগলামি, এটা ঘোরতর নির্বুদ্ধিতা। ধিক্কার দিল নিজেকে, তারপর এসে দাঁড়ালো লড়াইয়ের মাঠে। শক্তিটা একটু বেশি খরচ করতে হবে, কারণ তৃতীয় ব্যক্তি ততদিনে ইন্দ্রাণীদের বাড়িতে বেশ একটি স্থায়ী আসন লাভ করে বসেছে। আর ইন্দ্রাণী চিত্রলোকে সেটা কতখানি তাই জানবার জন্যেই আজ এত তোড়জোড় অনিরুদ্ধর। আজ এখানে একরকম জোর করেই ইন্দ্রাণীকে নিয়ে এসেছে অনিরুদ্ধ। লেকের ধারের বুদ্ধ মন্দিরের দোতলার এই নির্জন চত্বরটায় এনেছে ইন্দ্রাণী নিজের মুখ থেকে একটা স্পষ্ট কথা শুনতে চায় বলে। ইন্দ্রাণী চিত্রলোকে যদি সেই হতভাগা তৃতীয় ব্যক্তিটা একেবারে স্বর্ণ সিংহাসনে চড়ে বসে থাকে, তাহলে সেটাই থাক। অনিরুদ্ধ কিছু আর চিরদিন ধরে দেউড়িতে দাঁড়িয়ে কাঙালপনা করবে না। চিরদিনই শুনে এসেছে মেয়েরাই পুরুষের হাতের খেলার পুতুল। অলক্ষী কখন সে পালা বদলালো। যাক, বদলাক পালাটালা, অনিরুদ্ধ কারো খেলার খেলনা হয়ে থাকতে তো আর রাজি নয়। কিন্তু ইন্দ্রাণী যেন কিছুতেই বুঝতে পারছে না কেন অনিরুদ্ধ ওকে এখানে ধরে এনেছে। ইন্দ্রাণীর ভীষণ মাথা ধরা, ভয়ঙ্কর শরীর খারাপ হওয়া এবং একটুকুও বেরোবার ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন প্রায় জোর করেই ঠেলতে ঠেলতে গাড়িতে তুলেছে। বেরোলেই সেরে যাবে আশ্বাস দিয়ে। তাই যতবারই অনিরুদ্ধ নিজের কথাটা পাড়বার চেষ্টা করেছে, ততবারই ইন্দ্রাণী অবোধের ভানে মন্দিরের স্তব্ধতা আর গাম্ভীর্য, পরিবেশের সুচিতা আর সৌন্দর্য নিয়ে পবিত্র আলোচনা জুড়ে দিয়েছে। অতএব অনিরুদ্ধকে সে আলোচনায় একবারও যোগ দিতে হয়। একটুক্ষণও নিজের উত্তপ্ত হৃদয়ের ক্ষুব্ধ জ্বালাকে সংবরণ করে রাখতে হয়। কিন্তু ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙছে। সন্ধ্যা হয়ে এলো। পুরোহিত উঠে এসেছেন সিঁড়ি দিয়ে দোতলায়। দোতলায় অবস্থিত দেবমূর্তির আরতির আয়োজন নিয়ে। অনিরুদ্ধ চাপা রাগের স্বরে বলে, তোমাকে এখানে নিয়ে আসাই দেখছি ভুল হয়েছে আমার। এমন ভাব করছো তুমি যেন ইতিপূর্বে এখানে কখনো আসোনি, যেন এমন বাগান এমন মন্দির জীবনে দেখোনি। তার চাইতে গড়ের মাঠের মাঝখানে নিয়ে গিয়ে বসালে আমার কথা কটা বলবার অবকাশ পেতাম। কথা? ইন্দ্রাণী আলগা আলগা অবাক চোখ তুলে বলে, বিশেষ কোন কথা বলবার জন্য কি বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে এলে আমায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো। অনিরুদ্ধ রুক্ষ গলায় বলে, বাড়িতে থাকলেই তো এক্ষুনি তোমার সেই অনুরক্ত ভক্তটি এসে জুটবেন। আমি তোমার কাছে আজ একটা শেষ কথা চাই ইন্দ্রাণী। ইন্দ্রাণী একবার মুখ ফিরিয়ে হাসি গোপন করে আরো ভালো মানুষ মুখে বলে, শেষ কথা চাই? তোমার দাবি শুনে মনে হচ্ছে তোমার সঙ্গে যেন কোনো কথা লেনদেনের বিজনেস খুলেছিলাম। কিন্তু কবে বলো তো? কিছু তো মনে পড়ছে না। আচ্ছা, গোড়ার কথাটা কি? সন্ধ্যার ছায়া নেমে এসেছে।
রোদে তোলা ফটোর মতো ইন্দ্রাণীর মুখের একটা পাশ অন্ধকার দেখাচ্ছে, আর একটা পাশ আলো আলো। সেই আলো আলো গালটার দিকে একবার তাকিয়ে অনিরুদ্ধ কষ্টে আত্মসংবরণ করে ফের আরো রুক্ষ গলায় বলে ওঠে, তোমার কথা শুনে কি ইচ্ছে হচ্ছে জানো? কি ইচ্ছে হচ্ছে? তোমার ওই গালটায় ঠাস করে একটা চড় বসিয়ে দিই। চমৎকার। হেসে গড়িয়ে পড়ে ইন্দ্রাণী। ইচ্ছের এরকম মৌলিকত্ব সচরাচর দেখতে পাওয়া যায় না। এই জন্যই মাঝে মাঝে তোমাকে কৌশিক দত্তর চাইতে বেশি পছন্দ হয়ে যায় আমার। অনিরুদ্ধ দৃষ্টি কোমল হয়ে আসে, গভীর গম্ভীর স্বরে বলে, ওটা মাঝে মাঝের জন্য তুলে না রেখে একেবারে পাকা করে ফেলো না ইন্দ্রাণী। এই সেরেছে। তুমিও গতকাল কৌশিক দত্তও যে ঠিক এই কথাটাই বলেছে। আচ্ছা, এসব কথা তোমরা বিলেতি বইয়ে পড়ে শেখো বুঝি? থামো, তাই ধমকে ওঠে অনিরুদ্ধ। তোমার খুকিপনার খেলা রাখো। গতকাল কৌশিক দত্তও ঠিক এই একই কথা বলেছে। তার মানে তুমিও গতকাল তাকে ঠিক এই কথাটাই বলেছিলে? ইন্দ্রাণী একটু ভাববার ভান করে বলে, তা হয়তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। কৌশিক দত্ত প্রকাণ্ড একটা কবিতা গোটা আওড়ালো বই না দেখে, তাই বললাম। থাক থাক, কি বলেছিলে আর একবার উচ্চারণ করবার দরকার নেই ইন্দ্রাণী। কিন্তু আমি বলছি কি, এই বেড়াল ইঁদুর খেলাটা আর কতদিন চালাবে? ওই রাস্কেলটাকে যদি ছাড়তে না পারো আমাকে রেহাই দাও, এমন করে আর দগ্ধে মেরো না। ইন্দ্রাণীও এবার গম্ভীর হয়ে বলে, তোমায় তো আমি ধরে রাখিনি। রেখেছ বই কি, হাত দিয়ে না ধরলে কি ধরা হয় না? কিন্তু এই ধরা অধরার ছায়াবাজি আর নয়, শেষ ওকের। এই শেষ কথাটাই চাইছি আজ আমি। ইন্দ্রাণী বোধ করি চোখ তুলে তাকালো, কিন্তু অন্ধকার গাঢ় হয়ে এসেছে, আর বোঝা যাচ্ছে না কিছু। সেই না বোঝার ছায়া থেকে মৃদু হেসে বলে ইন্দ্রাণী, কথাটা কিন্তু এখনো আমার কাছে স্পষ্ট হচ্ছে না। কি বলতে চাইছো তুমি? এই দেব মন্দিরের আওতায় বসে তোমার কাছে কবুল করতে হবে? এই শেষ, আর নয়? আর কিছুতেই তোমাকে ভালোবাসতে পাবো না? ইন্দ্রাণী, গাঢ় স্বরে বলে অনিরুদ্ধ, তুমি এমন অনায়াসে এমন কঠিন কথা বলতে পারো? শেষ কথা চাইছি মানে কি এমনি ধারা শেষ? শেষ কথা হচ্ছে, শেষ পর্যন্ত তুমি কাকে বিয়ে করবে। নিতান্তই যদি কৌশিক দত্তকে না পেলে তোমার জীবন মিথ্যে হয়ে যায়, তো আমি আর তোমাকে জ্বালাতন করতে চাই না। শুধু সেই কথাটা তোমার মুখে স্পষ্টভাবে শুনতে চাই। কি করে বলি বলো তো? কেমন একরকম নিরুপায় নিরুপায় শোনায় ইন্দ্রাণীর গলার স্বরটা। যতক্ষণ তোমার সামনে থাকি মনে হয় বিয়ে করতে হলে কৌশিক দত্তকেই করা ঠিক। তুমি যেন বড্ড সাধারণ, বড্ড চেনা। আর যতক্ষণ কৌশিক দত্তর সামনে থাকি মনে হয় ও যেন বড্ড বেশি বোকা, বড্ড বেশি হাস্যকর। অতএব বিয়ে করতে হলে তোমাকেই। শুনে ধন্য হলাম। অনিরুদ্ধ রূঢ় গলায় বলে, এরকম কেন হয় জানো ইন্দ্রাণী? তোমাদের এ যুগের মেয়েদের বড্ড বেশি লোভ, বড্ড বেশি চাহিদা বলে। ভারতীয় নারীর আদর্শের কথা তুলছি না, কিন্তু এটাও মনে রেখো, ভালো মন্দ, পূর্ণতা অপূর্ণতা দুই নিয়েই মানুষের গড়ন। একাধারে সর্বগুণাধার গড়া হয় না। তবু বাঁচতে হলে ভেবেচিন্তে একটা মানুষকেই বেছে নিতে হয়। সে তো দিন রাত্রিরই ভাবছি গো, মনস্থির করতে পারছি না যে। এই তো এখন মনে হচ্ছে তুমি যেন একটা আকাট গোয়ার রুক্ষ সেপায়। কৌশিক দত্ত কেমন শান্তশিষ্ট, সভ্য, ভব্য, মার্জিত, সুকুমার। অথচ যেই বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখব কৌশিক দত্ত তার সেই ফুল কোঁচকানো ধুতির আগাটি মাটিতে লুটিয়ে গিলে করা ভাঁজটি অটুট রেখেও
সোফায় গা হেলিয়ে এমন ভঙ্গিতে বসে আছে যে দেখে মনে হবে ও যেন অনন্তকাল ধরে আমার জন্য অপেক্ষা করতে পারে। তখনই তো মাথায় রক্ত চড়ে যায়। মনে হয় মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে আবার বিয়ে করব। অনিরুদ্ধ হতাশভাবে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে ইন্দ্রাণী, তোমার মাথার চিকিৎসা করানো দরকার। ইন্দ্রাণী হেসে ওঠে, কি আশ্চর্য, আমার প্রাণের বন্ধু অনুভাও ঠিক এই ধরনের কথাই বলে। আচ্ছা, কেউ কোনো নতুন কথা বলতে পারো না কেন বলো তো? সবাই একই ধরনের কথা বলে কেন? কেন সেটা তোমার সেই ডাক্তারকেই জিজ্ঞেস করো না, উদ্ধতভাবে বলে অনিরুদ্ধ। হঠাৎ পিছনে একটা খসখস শব্দ হয়, মৃদু একটু কণ্ঠস্বরের আভাস। বৌদ্ধ পুরোহিত ওদের সচেতন করতে এসেছেন। আরতি সাঙ্গ হয়ে গিয়েছে, আর এখানে বাইরের লোকের থাকা বিধি নয়। আরতি হয়ে গিয়েছে? কি আশ্চর্য, কখন হলো? অবাক হয়ে গেল ওরা। সেই সুগম্ভীর ঘণ্টার ধ্বনির এক বিন্দু ধ্বনিও ওদের কানে ঢুকল না। গাড়িতে বসে ইন্দ্রাণী দিব্যি আলোচনার সুরে বলল, আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো? তাহলে কি আমি তোমাকেই সত্যি ভালোবাসি? নইলে এমন কানের মাথা খেয়ে গল্প করছিলাম কেন? অনিরুদ্ধ এক সেকেন্ড কি একটা ভেবে নিল, তারপর রুদ্ধ স্বরে বলল, ইন্দ্রাণী, তুমি জানো আমি একটা ভালো কাজ পেয়ে পুনায় চলে যাচ্ছি। 16 তারিখে জয়েনিং ডেট। ও মা, তাই নাকি? যাচ্ছ জানি, কিন্তু এই সামনের 16? ইন্দ্রাণী আঙুল গুনে বলে, মাঝে তো তাহলে মাত্র 7 দিন। হ্যাঁ, এই 7 দিনের মধ্যেই আমি আমার ভবিষ্যৎ জীবন স্থির করে ফেলতে চাই। মনস্থির করতে একটা দিন সময় দিলাম তোমায়। এর মাঝখানে আর দেখা করে ব্যস্ত করব না। আশা করি এই 7 দিন ধরে অনবরত কৌশিক দত্তকে দেখতে দেখতে নিশ্চিত একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেও তুমি। তাকে জানে। ইন্দ্রাণী একটা হাই তুলে বলে, কৌশিক দত্তও তো বলছিল এই 13 তারিখ থেকে ওদের কলেজ বন্ধ হবে। 2 মাস ছুটি। ত্রিপুরা না শ্রীহট্ট কোথায় যেন বাড়ি ওর, সেখানে যাবে। কাজেই দুজনকেই যদি না দেখতে পাই, দুজনের জন্যই হয়তো মন কেমন করবে। মনস্থির করব কি করে? আচ্ছা, ঠিক আছে, দাঁতের ঠোঁট চেপে বলে অনিরুদ্ধ। আমার জবাব আমি পেয়ে গেছি। কিন্তু তুমি মনে করো না ইন্দ্রাণী, বাংলাদেশে তুমিই একমাত্র পাত্রী, আর তুমি ছাড়া আর কেউ বউ জুটবে না আমার। বাহ, সে কথা আবার কখন মনে করালাম আমি? ইন্দ্রাণী ছলছলে গলায় বলে, বরং এখন মনে হচ্ছে হয়তোবা তোমার জন্যই আমার বেশি মন কেমন করবে, আর পুনা জায়গাটাও থাকবার পক্ষে ভালো। বেশ, আরও 1 মাস সময় দিচ্ছি। ঠিকানা রেখে যাব, যদি ইচ্ছে হয় চিঠি লিখে জানিও। বলে গাড়ির গতি জোর করে দিয়ে নিঃশব্দে চালাতে থাকে অনিরুদ্ধ। দরজার কাছে নামিয়ে দিয়ে গেল অনিরুদ্ধ, নিজে নামল না। ইন্দ্রাণী ঘরে ঢুকে দেখল তাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তিটি যথারীতি অধিষ্ঠান করেছেন বসবার ঘরে, ফুল কোচানো ধুতির খোঁচাটি মাটিতে লুটিয়ে, গিলে করা চুড়িদারের ভাঁজটি না ভেঙে, অথচ গা হেলিয়ে অনন্তকাল ধরে অপেক্ষার ভঙ্গিতে। দেখে মাথার রক্ত চড়ে গেল ঠিকই, তবু হাসতে কার্পণ্য করল না ইন্দ্রাণী। রীতিমতো আপ্যায়িতের হাসি হেসেই বলল, এই যে আছেন বসে? যা দেরি হলো আমার, ভাবনা হচ্ছিল আপনারও না ধৈর্যচ্যুতি ঘটে। শুনলে লোকের বিশ্বাস হবে কিনা জানি না, কৌশিক দত্ত হচ্ছে ইন্দ্রাণীদের কলেজের অধ্যাপক, বাংলার অধ্যাপক। অধ্যাপকদের মধ্যে বয়সে সব থেকে কম, আর দেখতে সব থেকে সুন্দর। পড়ানো সে তো এমন অদ্ভুত ভালো যে ক্লাস শুদ্ধ সব মেয়েরাই প্রায় এই অদ্ভুত ভালো পড়ানোর অধ্যাপকদের প্রেমে পড়ে বসে আছে।
তবে অধ্যাপক নিজে মাত্র একজনেরই প্রেমে পড়েছেন, সে হলো ইন্দ্রাণী। ইন্দ্রাণী ক্লাস শুদ্ধ মেয়ের ঈর্ষার আর পরিহাসের পাত্রী। ইন্দ্রাণী অবশ্য পরিহাস গায়ে মাখে না, বরং কৌশিক দত্তর বাড়িতে গিয়ে কতটা হ্যাংলামি আর কি কি ক্যাবলামি করে হেসে হেসে তাই বিশদ বিবরণ দিয়ে সহপাঠিনীদের সূক্ষ্ম ঈর্ষাটা রসিয়ে রসিয়ে উপভোগ করে। কিন্তু সে যাক, এখন উপভোগ্য রয়েছে আলাদা। ইন্দ্রাণীকে দেখেই কৌশিক দত্ত নড়ে চড়ে বসেছে। ওর কথায় একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলে, আমার পণ ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ আমি হবই। সেই তো হয়েছে জ্বালা। এই দেখুন না, এতক্ষণ ধরে অনিরুদ্ধ ওই একই কথা নিয়ে ঘ্যানোর ঘ্যানোর করলো। বলে কিনা 7 দিনের সময় দিলাম, আমায় বিয়ে করবে কি করবে না একটা পাকা কথা দাও। আচ্ছা বলুন তো, বিয়ে কি একটা বিজনেস যেভাবে কথা দেওয়া যায়? কৌশিক দত্তর ফর্সা ধপধপে গোল মুখটা পাকা আপেলের মতো টুকটুকে হয়ে ওঠে। গোল মুখে আরো গোল করে উত্তর দেয় সে, কিন্তু কথা তো একটা পাওয়া দরকার। অবশ্য তুমি যদি তোমার বাল্য প্রণয়িনীকেই চাও সে আলাদা কথা, তবে আমিও ছুটির আগে একটা পাকা কথা পেতে চাই ইন্দ্রাণী। কৌশিক দত্তর কণ্ঠস্বর গদগদ হয়ে ওঠে। না না, ভুল বলছি, কথা চাই না, তোমাকেই চাই। বলো ইন্দ্রাণী, তোমার দাদাকে বলি আমি? এই মেরেছে। ইন্দ্রাণী চোখ কপালে তুলে বলে, আমার দাদাকে আবার আপনি বলবেন কি? না না, সে যাক, সে যা বলার আমিই বলবো। কবে আর বলবে ইন্দ্রাণী? কৌশিক দত্ত দৃষ্টি স্বপ্নালস হয়ে আসে। আর কতদিন রইব বসে দুয়ার খুলে? আমার কি ইচ্ছে করছে জানো ইন্দ্রাণী? ইন্দ্রাণী চমকে উঠে বলে, হ্যাঁ, আপনারও কিছু ইচ্ছে করছে? কৌশিক দত্ত সন্দেহযুক্ত স্বরে বলে, তুমি এমন চমকে উঠলে যে ইন্দ্রাণী? না, ও কিছু না, মানে অনিরুদ্ধও একটু আগে বলছিল কি না ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? চোখটা জ্বলে ওঠে কৌশিক দত্তর অন্ধকারে নেকড়ের মতো। গলার স্বরটা খাদে নেমে যায়। বলতে বলতে থেমে গেলে যে? ইন্দ্রাণী চোরা হাসি হেসে বলে, না মানে আপনার কাছে বলতে একটু লজ্জা করছে। লজ্জা করছে? কৌশিক দত্ত সোজা হয়ে উঠে বসে। কি বলেছে তোমায় স্কাউন্ডেলটা? ওকে আমি শিক্ষা দিতে পারি, তা তুমি জানো? হ্যাঁ, তা শিক্ষা দেওয়াই উচিত। ইন্দ্রাণী দুঃখ দুঃখ গলায় বলে, আমায় বলে কিনা ঠাস করে চর বসিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তোমার গালে। দেখুন তো। কৌশিক শিথিল ভঙ্গিতে বসে পড়ে হতাশ গলায় বলে, আমার সঙ্গে তোমার ঠাট্টার সম্পর্ক নয় ইন্দ্রাণী। কি কাণ্ড স্যার, আমি কি ঠাট্টা করছি? এ আপনার গা ছুঁয়ে বলছি, সত্যি ও ওই কথাই বলেছে আমায়। কৌশিক দত্ত হঠাৎ সেই গা ছোঁয়া হাতটা ধরে ফেলে বলে, ওর কথা তুমি আর আমার সামনে বলো না ইন্দ্রাণী, দোহাই তোমার। তুমি আমায় অনুমতি করো এই 3 দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা ঠিক করে ফেলে একেবারে তোমায় নিয়ে চলে যায়। ওমা, সে কি? দাদা যেতে দেবেন কেন? হুম, কখনো যেতে দেবেন না। অবশ্যই ত্রিপুরা জায়গাটা শুনেছি খুব সুন্দর। আরো সুন্দর হয়ে উঠবে ইন্দ্রাণী যদি তোমার পা পড়ে। কিন্তু ইচ্ছে করে ছেলে মানুষের মতো কথা বলো কেন? আমি কি এমনি নিয়ে যেতে চাইছি তোমায়? বিয়ে করে নিয়ে গেলেও যেতে দেবেন না তোমার দাদা? বিয়ে? ও, তাড়াতাড়িতে অতটা বুঝতে পারিনি, মাফ করবেন। কিন্তু দাদা যে আমার বিয়েতে ভীষণ ঘটা করতে চান, 3 দিনের নোটিশে কি রাজি হবেন দাদা? আশায় জলজল করে ওঠে কৌশিক দত্তর ঈষৎ সোনালি চোখ দুটো। আনন্দে উদ্বেল হয়ে ওঠে বুক। কাঁপা কাঁপা গলায় বলে, বেশ, আমি অপেক্ষা করব। বলো, কতদিন প্রতীক্ষা শেষে পাবো তোমায়? ইন্দ্রাণী ব্যস্তভাবে বলে,
না না, সে কি, ছুটিটা মিথ্যে নষ্ট করবেন কেন? এত তাড়াহুড়োর কি দরকার? তার চেয়ে এক কাজ করেন না, আপনার ত্রিপুরার ঠিকানাটা আমায় দিয়ে যান, আমি বরং চিঠি লিখে। কৌশিক দত্ত হতাশভাবে বলে, বেশ, বুঝছি, তুমি এখনো মনস্থির করতে পারোনি। আশ্চর্য হয়ে যায় ভেবে, কি আছে তোমার ওই অনিরুদ্ধর মধ্যে? ওই তো চেহারা। তা যা বলেছেন। ইন্দ্রাণী হেসে ওঠে, চেহারায় আপনার ধারে কাছেও লাগতে পারে না। যাকে, চা খাবেন তো স্যার? অনিরুদ্ধ সত্যি 7 দিনের মধ্যে একবারও দেখা করেনি, চলে গেল পুনায়। কিন্তু কৌশিক দত্ত ত্রিপুরা যাবার আগে স্টেশনে যাবার সময় পর্যন্ত দেখা করে গিয়েছে, বিদায় নিয়েছে কাঁপা কাঁপা গলায়। আকাশবাণী বহন করা পত্র চেয়েছে তাড়াতাড়ি। পুনায় চিঠি যায় কৌশিক দত্তর যেন অনুকূলেই। অনেক ভেবে দেখলাম অনিরুদ্ধ, তোমার সম্বন্ধে মনস্থির করতে পারলাম না। অনেক জ্বালিয়েছি তোমায়, ছোটবেলার বন্ধু বলে মাপ করো। কিন্তু কৌশিক দত্ত কেন খাম খুলে অমন নীলচে মেরে গেল? কেন তার গোল গোল মুখটা ঝুলে পড়ল অমন করে? ওর চিঠির ভাষাটাও যে প্রায় একই। অনেক ভেবে দেখলাম স্যার, কিছুতেই মনস্থির করতে পারলাম না। আপনার সঙ্গে আমার বিয়ে, ভাবছি আর হাসি পাচ্ছে। হয়তো অনেক বিরক্ত করেছি আপনাকে, ছাত্রী বলে মাপ করবেন। ওরা দুজনে যখন চিঠিটা রেখে স্তব্ধ হয়ে ভাবছিল ইন্দ্রাণী কিনা শেষটায় ওই একটা বাজে লোককে, তখন ইন্দ্রাণী ওর বান্ধবী অনুভার উদ্দেশ্যে চিঠি লিখছিল। কি করব বল, মনস্থির করার উপায় কোথা? আমি তো সিরিয়াস হতেই চাই, কিন্তু সিরিয়াস হতে পাবো এমন লোক তো পাই না। ওরা যখন সিরিয়াস হয় তখন আমার কেবল হাসি পায়। অনেকবার অনিরুদ্ধটার কথা ভেবেছি, কিন্তু বলেছি তো তোকে, ও বড্ড বেশি পরিচিত, বড্ড বেশি আটপৌরে হয়ে গেছে। ও কথা বলতে গেলেই আমি বুঝতে পারি ও কি বলবে, আমি তাকালেই ও সব বুঝতে পারে আমি কি বলতে চাই। এই রহস্যহীন জীবন নিয়ে কদিন আর খড় করতে পারবো? তাই শেষ পর্যন্ত মনস্থির করে ফেলেছি দাদাকেই নির্বাচনের ভার দেব। গলায় মালা দেবার আগে পর্যন্ত বরের মুখ আমি দেখব না, চোখে চোখে চাইব না। ফুলশয্যা রাত্রে অবগুণ্ঠনের আড়ালে বসে ঘামতে ঘামতে পুলকে রোমাঞ্চিত হব। কি বলিস, আইডিয়াটা খারাপ? তুইও তো বলিস পড়া বই কিনতে তোরও ভালো লাগে না। ওদের কথা বলবি? তার জন্য ভাবি না, ওদেরও তো একই অবস্থা। ওদের মধ্যেও তো একজন অন্তত না পড়া বই পড়বার আনন্দ থেকে বঞ্চিত হতো। তবে তবে কি জানিস, মানুষের জীবনে রসের প্রয়োজন আছে, আর সে রসটা হচ্ছে নিষিদ্ধ ফলের। মনস্থির করে স্থির করেছি, সারা জীবন ধরে ওদের প্রেমপত্র লিখব আমি। সেসব চিঠিতে এই কথাটা বেশ ভালো করে বুঝিয়ে ছাড়ব, বুদ্ধির ভুলে তাকে মিস করে জীবনে এমন পরম ক্ষতি হয়ে গেছে আমার। কি বলিস, এ আইডিয়াটা কি মন্দ? দেখিস তাহলে ওরাও কোনোদিনও বুড়িয়ে যাবে না, আর আমিও না। না, আমি কোনোদিন মূল্যহীন হয়ে পড়ব না। পুরুষের আসক্তি দিয়েই তো মেয়েদের মূল্যের পরিমাপ। খুব খারাপ ভাবছিস আমায়? কিন্তু কেন? ভেবে দেখ, সত্যি কি খারাপ? জগতের সমস্তই কাব্যরসিত এই নিষিদ্ধ ফলের রস। স্বামীটি ছাড়া আর আমার কোনো অনুরক্ত ভক্ত নেই, এ ভাবতে নিজেকে ভারী বেচারি বেচারি লাগে নাকি? আমি বলি, ঘর সংসার করতে যেমন একটি স্নেহবান, হৃদয়বান এবং অর্থবান মজবুত স্বামীর দরকার, তেমনি ঘর সংসারের ঊর্ধ্বে অবস্থিত মনটাকে বাঁচিয়ে রাখতে প্রেমপত্র লেখার মতো দু একটা ভক্ত থাকাও নিশ্চয়ই দরকার, নয় কি? তুই বল না, তোর তো বিয়ে হয়েছে, এরকম না হলে কদিন আর বেঁচে থাকতে পারবি তুই? কিন্তু দেখ, এতে আমিও বেঁচে থাকবো, আর ওদেরও বাঁচিয়ে রাখবো।
এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মনোনয়ন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।